আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় স্টুডেন্ট বিন্দু, তোমাদের সবাইকে ফরচুন ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি এন্ড ম্যাথস এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদেরকে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা এর ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা পেশেন্টদের কিভাবে চিকিৎসা করতে হয়। তো অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা পেশেন্টদের চিকিৎসা করার আগে তাকে ডায়াগনোসিস করাটা হলো মেইন। তো আমরা যেহেতু গত ক্লাসে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা কিভাবে ডায়াগনোসিস করতে হয় সেই বিষয়গুলো আমরা যেহেতু জানতে পারছি, তাহলে অবশ্যই আমরা অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা পেশেন্টকে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করার পরে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা পেশেন্টদের ট্রিটমেন্ট আমরা কিভাবে করব। যেহেতু অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা পেশেন্ট, তাহলে এই পেশেন্টটা যেহেতু সিভিয়ার স্টেজে আছে, তাহলে অবশ্যই একে বাড়িতে রেখে কখনো চিকিৎসা দেওয়া যাবে না। কি করতে হবে? ইমিডিয়েট হসপিটালাইজেশন। ইমিডিয়েট হসপিটালাইজেশন, দ্রুত তাকে হাসপাতালে প্রেরণ করতে হবে এবং হাসপাতালে প্রেরণ করে তাকে কি করতে হবে? হাসপাতাল ওয়ার্ডে ভর্তি করতে হবে। ওয়ার্ডে ভর্তি করানোর পরে বা হাসপাতালের ইমার্জেন্সিতে তার চিকিৎসা শুরু করতে হবে। চিকিৎসা শুরু করার আগে তাহলে তাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো প্রোপড আপ পজিশন। ঠিক আছে? প্রত্যেকটা অ্যাজমা পেশেন্টদের প্রধান চিকিৎসা হচ্ছে জেনারেল যে চিকিৎসাগুলো, এগুলো হলো প্রোপড আপ পজিশন। তাকে পজিশনে বসাতে হবে। প্রোপড আপ পজিশন মানে হচ্ছে তার মাথাটা একটু সামনের দিকে হেলানো থাকে, একটু সামনের দিকে হেলানো দিয়ে তাকে বসিয়ে দিতে হবে। বা সে যদি তাকে বেডে যদি শোয়া দেয়, বেডে শোয়ানোর পরেও তার মাথাটা সামনের দিকে হেলানো থাকতে হবে। এটা হলো প্রোপড আপ পজিশন। তাহলে প্রোপড আপ পজিশন তাকে করতে হবে, তারপর অক্সিজেন ইনহেলেশন করতে হবে। যেহেতু তার স্পিক রেসপিরেটরি ফ্লো খুবই কম, তাহলে সেক্ষেত্রে তাকে হাই ফ্লো অক্সিজেন ইনহেলেশন দিতে হবে। হাই ফ্লো অক্সিজেন ইনহেলেশন। তারপর হলো বিটা অ্যাডিনোরেসিপ্টর অ্যান্টাগনিস্ট। বিটা অ্যাডিনোরেসিপ্টর অ্যান্টাগনিস্ট তোমার ব্রঙ্কোডাইলেটর যেগুলো আছে সেই জিনিসগুলো তাকে দিতে হবে। অর্থাৎ যেহেতু শ্বাসনালীর ভিতরে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, শ্বাসনালীটা সংকুচিত হয়ে গেছে, তাহলে শ্বাসনালীটা প্রসারিত করার জন্য যে ওষুধগুলো পাওয়া যায় সেটাকে বলা হলো বিটা অ্যাডিনোরেসিপ্টর অ্যান্টাগনিস্ট। সেটা হলো নেবুলাইজড সালবিটামল। ঠিক আছে? সালবিটামল একটা হলো তোমার বিটা অ্যান্টিরেসিপ্টর অ্যান্টাগনিস্টের একটা ড্রাগ। এই সালবিটামলটা তোমার নেবুলাইজেশন করতে হবে, অর্থাৎ নেবুলাইজার মেশিন দিয়ে এই সালবিটামলটা তার নাকের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ইট শুড বি রিপিটেড 30 মিনিট ইফ নেসেসারি, অর্থাৎ 30 মিনিট পর পর। যদি দেখা যায় 30 মিনিটে সে সুস্থ না হয়, তাহলে 30 মিনিট পর পর এটা কন্টিনিউ দিয়ে দিতে হবে। তার যদি শ্বাস-প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে 30 মিনিট পর পর দিতে হবে। তার সে যদি সুস্থ হয়ে যায়, দেখা যায় একবার দেওয়ার পরে সে সুস্থ হয়ে গেছে, তাহলে তাকে কি করতে হবে? আবার 6 ঘন্টা পরে আবার দিতে হবে। এরকম ভাবে দুই একবার দিলে দেখা যাবে যে আর যদি পরবর্তীতে আর অ্যাটাক না হয়, তাহলে আর এরকম ভাবে দেওয়া দরকার নেই। তাহলে তোমার অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা প্রথমে যেটা আমরা করলাম সেটা হলো হসপিটালাইজেশন, প্রোপড আপ পজিশন, অক্সিজেন ইনহেলেশন, তারপরে তাকে আমরা নেবুলাইজেশন করব। নেবুলাইজেশন করার পরে তাকে কি করব? ইনজেকশন হাইড্রোকর্টিসন দিব। এটা হলো একটা স্টেরয়েড জাতীয় ড্রাগ, ইনজেকশন হাইড্রোকর্টিসন। স্টেরয়েড ড্রাগটা দিলে তার এই ব্রঙ্কোডাইলেটর, অর্থাৎ আমাদের যে ব্রঙ্কিয়াল ট্রি আছে, এটা ডাইলেটেশনটা খুব তাড়াতাড়ি হয়। সেজন্য এই নেবুলাইজেশনের সাথে ইনজেকশন হাইড্রোকর্টিসন, এই কর্টিকোস্টেরয়েড ড্রাগ, এই স্টেরয়েড ড্রাগটা তাকে দিয়ে দিতে হবে। ইন্টারভেনাস ফ্লুইড, এবং সে সাথে তাকে ইন্টারভেনাস ফ্লুইড দিতে হবে। ইন্টারভেনাস ফ্লুইডের ভিতরে আমরা যেটা দেই সেটা হলো 5% ডেক্সট্রোজিন একোয়া। বুঝতে পারছো সবাই? তো এটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা পেশেন্টদের ম্যানেজমেন্ট। ঠিক আছে? তো তোমাদের অ্যাজমা পেশেন্টদের আমরা সচরাচর যে ড্রাগগুলো ইউজ করে থাকি সেই ড্রাগগুলোর নামগুলো আমরা একটু জেনে নিই। একটা হলো, দুইটা ড্রাগ আমরা ইউজ করি। একটা হলো বিটা ব্রঙ্কোডাইলেটর। ব্রঙ্কোডাইলেটর মানে হলো যে ড্রাগগুলো আমাদের যে ব্রঙ্কিয়াল ট্রিগুলো আছে, অর্থাৎ লাংয়ের ভিতরে, আমরা এর আগে দেখলাম যে লাংয়ের ভিতরে যে শ্বাসনালীগুলো আছে, এই শ্বাসনালীটাকে বলা হয় হলো ব্রঙ্কিয়াল ট্রি, বাংলায় বলা হলো শ্বাসনালী। এই ব্রঙ্কিয়াল ট্রি করার কারণ হলো একটাই, সেটা হলো এই ব্রঙ্কিয়াল ট্রিগুলো ঠিক দেখতে গাছের মতো। গাছের শিকড়াকর যেরকম একটার সাথে আরেকটা শাখা প্রশাখা থাকে, ঠিক সেরকম ভাবে এই ব্রঙ্কিয়াল ট্রিগুলো ঠিক ওইরকম, মানে গাছের শিকড়ের মতো একটার সাথে আরেকটা শাখা প্রশাখা। এই জন্য এটাকে ব্রঙ্কিয়াল ট্রি বলা হয়। ব্রঙ্কিয়াল মানে হলো শ্বাসনালী, ট্রি মানে হলো গাছ, অর্থাৎ শ্বাসনালী এগুলা বলা হয়ে থাকে। তাহলে
এই ব্রঙ্কিয়াল ট্রিটা যেহেতু সংকুচিত হয়ে যায়, তাহলে সংকুচিত হয়ে গেলে এটাকে ডাইলেটেশন করবে। এটাকে ডাইলেটেশন করার জন্য তাই কি করতে হবে? ব্রঙ্কোডাইলেটর দিতে হবে। ব্রঙ্কোডাইলেটর দিলে কি হবে? এটা প্রসারিত হয়ে যাবে। প্রসারিত হয়ে গেলে সে পুনরায় আবার নরমাল শ্বাস নিতে পারবে। এবং এটাকে প্রসারিত করার জন্য এই ব্রঙ্কোডাইলেটরের সাথে স্টেরয়েড ড্রাগ দিতে হয়। স্টেরয়েড ড্রাগ দিলে কি হয়? এটা ডাইলেটেশনটা খুব তাড়াতাড়ি হয়। সেজন্য স্টেরয়েড ড্রাগ ইউজ করতে হয়। আর এটা হলো ইনফ্লামেশন, যেহেতু এখানে ইনফ্লামেশন হয়, ক্রনিক ইনফেকশন হয়, তাহলে ইনফ্লামেশনকে প্রোটেকশন দেওয়ার জন্য দিতে হবে হলো অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক যেটা আছে সেটা হলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। তাহলে অ্যান্টিবায়োটিক দিলে তার ইনফ্লামেশনটা রিলিজ হয়ে যাবে। তাহলে দেখা যাবে যে শ্বাসনালীটা আবার পুনরায় আগের মতো ফিরে চলে আসছে। তাহলে আমরা ড্রাগ সম্বন্ধে যে ড্রাগগুলো আমরা দিই সেটা হলো ব্রঙ্কোডাইলেটর। ব্রঙ্কোডাইলেটরের ভিতরে অর্থাৎ ব্লাড ভেসেল মানে আমাদের আমাদের মানে শ্বাসনালীকে ডাইলেটেশন করে এরকম যে ড্রাগগুলো আছে সেগুলোকে ব্রঙ্কোডাইলেটর বলা হয়। একটা হলো বিটা অ্যাগনিস্ট যেমন সালবিটামল, আর হলো সালমিট্রিওল, আর হলো জ্যানথিন ডেরিভেটিভস থিওফাইলিন এন্ড অ্যামানোফাইলিন। তারপরে আরেকটা আছে হলো তোমার আরেকটা আছে হলো তোমার ইপ্রাটোপিয়াম ব্রোমাইড। এটা হলো অ্যান্টিচোলিনার্জিক ড্রাগ। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। এটা ওই যে ব্লাড মানে আমাদের শ্বাসনালীটা যে তোমার সংকুচিত হয়ে যায়, এই সংকুচিত হয়ে গেলে এই ইপ্রাটোপিয়াম ব্রোমাইডটা তখন ভালো হয়। অ্যান্টিহিস্টামাইন অর্থাৎ কিটোটিফেন। অ্যান্টিহিস্টামাইন দেওয়া হয় এই কারণেই, এটা কিন্তু ব্রঙ্কোডাইলেটর না। কিন্তু এই অ্যান্টিহিস্টামাইনটা কি কাজ করে? সেটা হলো আমাদের শ্বাসনালীর ভিতরে যে ইসিনোফিল কাউন্টটা যখন বেড়ে যায়, তখন ইসিনোফিল কাউন্টটা বেড়ে গেলে আমাদের হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, অর্থাৎ দেখা যায় যে কিছু অ্যালার্জি জাতীয় ফুড যখন আমরা খাই, যেমন গরুর মাংস, তারপরে তোমার মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো তখন খাই, অনেকের হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়। রিঅ্যাকশন হলে তার কি হয়? হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন হলে হিস্টামিন রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হয়। আর হিস্টামিন রিসেপ্টরকে ডিঅ্যাক্টিভেটেড করার জন্য আমরা ব্যবহার করি হলো অ্যান্টিহিস্টামিন। তখন তাকে কিটোটিফেন, অ্যান্টিহিস্টামিন কিটোটিফেন আমরা তাদেরকে দেই। অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেগুলো আছে সেটা হলো ইনফ্লামেশনকে প্রোটেকশন করে। একটা হলো স্টেরয়েড। স্টেরয়েড যেমন প্রোটিসোলন, বেটামেথাসন, তারপর হচ্ছে বিডোসিনাইড, ফ্লুটিকাসন, এগুলো হচ্ছে স্টেরয়েডটা। ঠিক আছে? এই ড্রাগগুলো আমরা ব্যবহার করি। বেটামেথাসন, বেক্লোমিথাসন, তারপরে মাস্ট সেল স্টেবিলাইজার, নেক্রোমাইল সোডিয়াম আর লোক্রোমালাইন সোডিয়াম, আর হলো লিকোট্রিন অ্যান্টাগনিস্ট, সেটা হলো মন্টেলুকাস, আর এটা হলো জিপ্রালুকাস, লিকোট্রিন অ্যান্টাগনিস্ট। তারপর হলো অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন ই থেরাপি, অর্থাৎ ইমিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন যদি কারো হয়, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করার কারণে যদি কারো ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়, তাহলে সেটাকে ডিঅ্যাক্টিভেটেড করার জন্য আমরা একটা থেরাপি দেই, এই যে ওমালিজুমাব, ওলাজিমাব, এই ড্রাগটা আমরা তাকে দিই। ঠিক আছে? সচরাচর আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমাতে এই ড্রাগগুলো আমরা ইউজ করে থাকি। এখন এই ড্রাগগুলো আমরা কখন কিভাবে ইউজ করব সেটার ব্যবহার সম্বন্ধে আমরা এতে আলোচনা করব। তাহলে আমরা ম্যানেজমেন্ট করতেছিলাম হলো অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। তাহলে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা আমরা যেভাবে ম্যানেজমেন্ট করব সেটা হলো তাকে ইমিডিয়েট হসপিটালাইজেশন করব। হসপিটালাইজেশন করার পরে তাকে হাসপাতালে ভর্তি করব, এবং ভর্তি করানোর পরে তোমার কি করবে? অক্সিজেন ইনহেলেশন দিতে হবে, তারপরে নেবুলাইজেশন করতে হবে, তারপরে তোমার প্রোপটা পজিশন করতে হবে, এবং সেই সাথে তোমার ইনজেকশন দিতে হবে স্টেরয়েড। তাই না? তাহলে অ্যাকিউট সিভিয়ার পেশেন্টের ট্রিটমেন্ট করতে যায়, তাহলে ট্রিটমেন্ট RX হবে হলো RX। আমরা জেনারেল মেজার যেগুলো আছে সেটা তো করবোই, এর সাথে আমরা দিব হলো ইনজেকশন কর্টিসন। কর্টিসন 200 মিলিগ্রাম, আইবি স্টার্ট, আইবি স্টার্ট 6 to 8 hours, অথবা 12 আওয়ারলিও দেওয়া যেতে পারে। তারপরে কি দিব? ইনজেকশন 5%, 5%, 5% DA, 30 drop
per minute maintain dose। তাহলে এটা আমরা দিব এবং এটার সাথে আমরা দিব হলো তাহলে 1 নম্বর দিব ইনজেকশন হাইড্রোকোর্টিসন, তারপরে দিব হলো 5% দিয়ে, এবং 3 নম্বরে যেটা দিব হলো 3 নম্বরে ইনজেকশন সেফট্রিয়াক্সন। সেফট্রিয়াক্সন কেন দেব? সেটা হলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। সেফট্রিয়াক্সন 12 পাউন্ড এবং সেই সাথে প্রথমে তো আমরা দিবই নেবুলাইজেশন সালবিটামল। নেবুলাইজেশনের সাথে এই জিনিসগুলো আমরা দিয়ে দিব। তাহলে পেশেন্টটা আমাদের হসপিটালে ভর্তি থাকবে এবং তাকে মনিটরিং করতে হবে। মনিটরিং ভিতরে তার ব্লাড প্রেশার দেখতে হবে, ব্লাড প্রেশার দেখতে হবে, রেসপিরেশন রেট দেখতে হবে, টেম্পারেচার দেখতে হবে, এই জিনিসগুলো দেখতে হবে। সাইনোসিস আছে কিনা এগুলো দেখতে হবে, ইডেমা আছে কিনা এগুলা মনিটরিং করতে হবে। এই জিনিসগুলো মনিটরিং করতে হবে এবং এই জিনিসগুলো এই ড্রাগগুলো তাকে দিতে হবে। এবং দেখা যায় সে যদি রাত্রিবেলা সুস্থ হয়ে যায় তাহলে এই ড্রাগগুলো তখন স্টপ করে দিতে হবে। স্টপ করে দিয়ে তাকে ওরালি যে ট্যাবলেটগুলো আছে সেই ট্যাবলেটগুলো তাকে দিতে হবে। এখন মনে করো এটা হলো সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা ট্রিটমেন্ট। বুঝতে পারছো সবাই? এটা হলো হসপিটাল ম্যানেজমেন্ট। ক্লিয়ার? জি স্যার। কোনো পেশেন্ট যদি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাতে আক্রান্ত হয়, তাহলে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা আক্রান্ত হলে তাহলে আমাদেরকে হসপিটালে প্রেরণ করতে হবে, হসপিটালে অ্যাডমিশন করতে হবে, অথবা আমি হসপিটাল ইমার্জেন্সিতে আসি, ইমার্জেন্সি যদি কোনো পেশেন্ট আসে তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো তাকে প্রপার পজিশন করতে হবে এবং তাকে তোমার অক্সিজেন ইনহেলেশন দিতে হবে, নেবুলাইজেশন করতে হবে এবং সেই সাথে ইনজেকশন কর্টিসন দিতে হবে, ইনজেকশন 5% দিয়ে দিতে হবে 30 ড্রপ পার মিনিট, এবং ইনজেকশন সেফট্রিয়াক্সন দিয়ে দিতে হবে। এবং সে যখন ভালো হয়ে যাবে পরবর্তীতে তাকে ওরালি ড্রাগ দিতে হবে। ওরালি আমরা কি ড্রাগ দিব? ওরাল ড্রাগ থেরাপি। ওরাল ড্রাগ থেরাপি ভিতরে তোমার একটা আছে হলো তাকে ওরাল ড্রাগ থেরাপি শুরু করতে হবে। ওরাল ড্রাগ থেরাপি দিলে তোমাকে যেটা দিতে হবে সেটা হলো তার ক্যাপসুল টিকামেট 250 কোজি ক্যাপ, এটার ভিতরে থাকে হলো সালমেট্রল প্লাস ফটিক অ্যাসিড। এটা হলো একটা হচ্ছে তোমার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ আর একটা হলো ব্রঙ্কোডাইলেটর, দুইটা একসাথে মিক্স করা থাকে। তো এই ক্যাপসুলটা তোমাকে ইনহেলড করতে হবে, অর্থাৎ তাকে মুখ দিয়ে নিতে হবে এবং ইনহেলড একটা ডিভাইস আছে সেই ডিভাইস দিয়ে তাকে নিতে হবে। সাধারণত আমরা যে ট্যাবলেট গুলো খাই, ঠিক আছে, যেমন সালবিটামল ট্যাবলেট আছে, ট্যাবলেট সল্টোনিন নামে পাওয়া যায়। এই ট্যাবলেট গুলো খেলে তোমার সেটা আগে ব্লাডের সাথে মিশবে, ব্লাডের সাথে মিশে তারপরে সেটা আমাদের লাঙের ভিতরে প্রবেশ করবে। আর যদি এরকম কোনো ড্রাগ তাকে যদি সরাসরি লাঙের ভিতরে ঢুকে দেওয়া হয় তাহলে দেখা যাবে তার অ্যাবজর্পশনটা লাঙের ভিতরেই হবে এবং লাঙের ভিতরে খুব তাড়াতাড়ি কাজ করবে। সেজন্য এই ড্রাগটা তাকে দিতে হবে। তো এটা ইনহেলেশনের মাধ্যমে দিতে হবে, তার শ্বাস বন্ধ করে মুখ দিয়ে তার শ্বাস নিতে হবে এবং এটা একটা ডিভাইসের মাধ্যমে দিতে হবে, সেটা হলো এমডিআই এর মাধ্যমে, ডাই পাউডার ইনহেলার। ঠিক আছে, এটা এটা হচ্ছে এক ধরনের ইনহেলার। ঠিক আছে, এই ক্যাপসুলটা একটা ইনহেলারের মাধ্যমে দিতে হবে। ইনহেলার গুলো সাধারণত দুই ধরনের পাওয়া যায়, একটা হলো এমডিআই, আর একটা হলো ডিপিআই।
মিটার ডোজ ইনহেলার, ঠিক আছে। আর এটা হলো ড্রাই পাউডার ইনহেলার, ড্রাই পাউডার ইনহেলার, ড্রাই পাউডার ইনহেলার। আর এটা হলো মিটার ডোজ ইনহেলার, মিটার ডোজ ইনহেলার। এই ড্রাই পাউডার ইনহেলারটাই আমরা ইয়াং এবং অ্যাডাল্টের জন্য বেশি ব্যবহার করি। ইয়াং, ইয়াং প্লাস অ্যাডাল্ট, ফিমেল এবং অ্যাডাল্টের জন্য আমরা এটা ইউজ করে থাকি। ডিপিআই, ড্রাই পাউডার ইনহেলার। এই ড্রাই পাউডার ইনহেলারের ভিতরে তোমার আসলে ট্যাবলেট কিপটিকামের। এটা তোমার মনে করো এরকম একটা মেশিন আছে, সেই মেশিনের এখানে এটা হলো মাউথ, ঠিক আছে। এটা মুখের ভিতরে নিয়ে ক্যাপসুলটা ভিতরে ঢুকে দিতে হয়, ঢুকে দিয়ে দুই পাশ দিয়ে চাপ দিতে হয়। দুই পাশ দিয়ে চাপ দিলে ক্যাপসুলটা ভিতরে গলে যায়, ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে ক্যাপসুলের ভিতরে গ্র্যানিউল থাকে। সেই গ্র্যানিউল গুলো ভেঙে আমাদের মুখের মাধ্যমে সেটা শ্বাসনালীতে প্রবেশ করে। আর শ্বাসনালীতে যখন প্রবেশ করে, শ্বাসনালীর যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলো অ্যাবজর্ব হয়ে যায়। অ্যাবজর্ব হওয়ার পরে রক্তনালীর মানে এবং আমাদের যে শ্বাসনালীটা আছে সেই শ্বাসনালীটাকে সে প্রসারিত করে, যে সংকুচিত ছিল সেটাকে সে প্রসারিত করে। তাহলে এই ডিপিআইটা আমরা ইউজ করবো। ডিপিআইটার ভিতরে আছে হলো তোমার এই যেটা আছে সেটা হলো ওই যে তোমার ক্যাপসুল টিকামেট। এই টিকামেটটা তাকে ওই ডিভাইসের ভিতরে ঢুকে দিতে হবে, চাপ দিতে হবে, চাপ দিয়ে মুখ দিয়ে তাকে খেতে হবে, মুখ দিয়ে তাকে শ্বাস নিতে হবে, মুখ দিয়ে শ্বাস নেওয়ার পরে ভিতরে চলে যাবে এবং দেওয়ার পরে সেটা তোমার প্রতিদিন একটা করেই করবে এবং সেটা নেওয়ার পরে সে মুখে গার্গল করবে, অর্থাৎ মুখ সে পরিষ্কার করে ফেলবে। কারণ এটা যদি সে মুখ পরিষ্কার না করে তাহলে মুখের ভিতরে কিন্তু তার ঘাও হবে, আলসার হবে। কারণ এখানে আসলে স্টেরয়েড, স্টেরয়েড জাতীয় যে ইনহেলার গুলো আছে, যে ড্রাগ গুলো আছে, সেগুলোকে ব্যবহার করার পরে তোমাকে মুখ দিয়ে দিতে হবে, তাহলে এটা দিতে হবে। এবং 2 নম্বরে যেটা করতে হবে তোমাকে সেটা হলো 2 নম্বর দিতে হবে ট্যাবলেট, ট্যাবলেট মোনাস 10 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম। এটা দিতে হবে হলো তোমার প্রতিদিন একটা করে, ডোজ হলো প্রতিদিন একটা করে কন্টিনিউ, CINU কন্টিনিউ। এটা হলো তোমার প্রিভেন্টর ড্রাগ, ঠিক আছে। প্রিভেন্টর ড্রাগ আমরা যে ড্রাগ গুলো ইউজ করি অ্যাজমাতে, সেটা 3 ধরনের ড্রাগ পাওয়া যায়। একটা হলো তোমার রিলিভিং ড্রাগ, আর একটা হলো তোমার প্রিভেন্টর ড্রাগ, আর একটা হলো প্রোটেক্টর ড্রাগ, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার প্রিভেন্ট, প্রিভেন্ট, এটা হলো প্রিভেন্টর ড্রাগ। অর্থাৎ এই যে সে ঘন ঘন যে আক্রান্ত হয় সিভিয়ার অ্যাজমাতে, সে আক্রান্ত না হয় সেটাকে সে বাধা প্রদান করে, ঠিক আছে, প্রিভেন্টর ড্রাগ। তাহলে এই মোনাসটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের একটা অংশ, সেটা হলো এই মোনাসটা। এটা হলো তোমার জেনেরিক নেমটা হলো মন্টেলুকাস্ট, ঠিক আছে, মন্টেলুকাস্ট। তাহলে এই মন্টেলুকাসটা মোনাস নামে পাওয়া যায়, মন্টেন নামে পাওয়া যায়, মন্টেন 10 নামে। তাকে প্রতিদিন একটা করে খেতে হবে। ছোট বাচ্চাদের জন্য এটা ডোজ হচ্ছে, ছোট বাচ্চাদের জন্য, চাইল্ডদের জন্য এটা হলো তোমার ট্যাবলেট 4 মিলিগ্রাম আছে এবং 5 মিলিগ্রাম, এটা দিতে হবে ছোট বাচ্চাদের। কন্টিনিউ। এবং সেই সাথে যারা সেই সাথে এটার সাথে তোমাকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো ক্যাপসুল, ক্যাপসুল সেক্লো, সেক্লো 20 মিলিগ্রাম। এটা ডোজ হচ্ছে কত? 12 পাউন্ড। এবং সেই সাথে তোমার আরেকটা ড্রাগ ইউজ করতে হবে, সেটা হলো হেক্টো, 120 মিলিগ্রাম, 120 মিলিগ্রাম ট্যাবলেট, ট্যাবলেট লিখতে হবে, ট্যাবলেট 120 মিলিগ্রাম। এটা দিতে হবে হলো
এবং এটার সাথে তোমার ট্যাবলেট কর্টান, ঠিক আছে, ট্যাবলেট 5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম হলো পাঁচ দিনের বেশি এই কোয়ার্টানটা দেওয়া যায় না। কোয়ার্টানটা হলো প্রেডনিসোলন, প্রেডনি প্রেডনি প্রেডনিসোলন হলো প্রেডনিসোলন গ্রুপের হলো কোয়ার্টান। এই কোয়ার্টানটা যেহেতু এটা একটা স্টেরয়েড ড্রাগ, আর স্টেরয়েড ড্রাগটা 5 দিনের বেশি ইউজ করা যাবে না। স্টেরয়েড ড্রাগ আমরা ওরালিও দিব এবং সে সাথে তার ইনহেলারও দিব, স্টেরয়েড ইনহেলার। এই এই চিকিৎসা তার দিয়ে দিতে হবে এবং বলতে হবে যে ফলো আপ করতে হবে। ফলো আপের জন্য আসতে হবে তোমার 15 দিন পরে আবার আসতে বলতে হবে, ঠিক আছে। তাকে ফলো আপ করতে হবে আপনার 15 ডেজ, ফলো আপ আসতে বলতে হবে, ঠিক আছে। এবং তারপরে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে সে যখন ফলো আপে আসবে, ফলো আপে আসার পরে যদি এটা যদি ভালো কাজ করে তাহলে এটা চলবে, আর যদি দেখা যায় যে এটা কাজ করতেছে না তখন এটাকে চেঞ্জ করে আবার অন্যটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা এই চিকিৎসা তাকে দিয়ে দিতে হবে। বুঝতে পারছো সবাই? এবং তাকে কিছু হ্যাঁ বুঝতে পারছি স্যার। তাকে কিছু অ্যাডভাইস দিতে হবে। অ্যাডভাইস হলো তাকে কি করতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, ঠিক আছে। তাকে নিয়ম মেনে কি করতে হবে, কন্টিনিউ ড্রাগ খেতে হবে, ইউজ করতে হবে, কন্টিনিউ ড্রাগ ইউজ করতে হবে। এবং তাকে বলে দিতে হবে যে অ্যাজমা কিন্তু কখনো ভালো হবে না, এটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ঠিক আছে। কারণ অ্যাজমা কখনো ভালো হয় না, এটা যদি নিয়ন্ত্রণ রাখা যায় তাহলে তার কোনো কমপ্লিকেশন হবে না, সে ভালো থাকবে। আর যদি নিয়ন্ত্রণে সে না রাখে তাহলে এটা থেকে আরো অনেক কমপ্লিকেশন হবে, ঠিক আছে। এবং সেই সাথে তার ধুলাবালি এবং বাইরের ময়লা আবর্জনা থেকে মানে তাকে পরিহার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যে খাবারগুলো তার অ্যালার্জিক এক্সপোজার করে সেই খাবারগুলো থেকে তাকে বিরত থাকতে হবে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কারো গরুর মাংস খেলে সমস্যা হতে পারে, তাহলে গরুর মাংস অ্যাভয়েড করতে হবে। যদি কারো গরুর মাংস না হয়, যদি তোমার হাঁসে মানে মুরগি মাংসতে হয় বা ডিমের দুধে হয়, তাহলে সেগুলো তাকে অ্যাভয়েড করতে হবে, এগুলো দিতে হবে। বুঝতে পারছো সবাই? ঠিক আছে তোমাদের, তাহলে এই ভিডিওগুলো তোমরা দেখবা, বারবার দেখে ব্রঙ্কিয়াল অ্যাজমার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমরা মুখস্থ করবে। পরীক্ষাতে তোমাদের যে বিষয়গুলো আসে সেগুলো হলো তোমার ব্রঙ্কিয়াল অ্যাজমা কাকে বলে, definition, classification, risk factor, and how will you manage the case of acute severe asthma. ম্যানেজমেন্ট আসে, তাহলে ম্যানেজমেন্ট গুলো তোমাদের দেখতে হবে, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমার ক্লাস সমাপ্ত করতে যাচ্ছি। তোমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আর বুঝতে কোনো সমস্যা হলে সেটা আমাকে বলবা, আমি সেই সমস্যা সমাধান করে দেব। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।